প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন ইউনিট 2 তে মূলত আর্থিক অবস্থার বিভিন্ন আর্থিক বিবরণীর বিভিন্ন বিবরণী সমূহ নিয়ে গাণিতিক যে সমস্যাগুলো বিশ্ববিদ্যালয় পরীক্ষায় এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা মূলত ইউনিট 2 তে বিশদ আয় বিবরণী ও সংরক্ষিত আয় বিবরণী সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো দেখব। চলো লেকচারটি শুরু করা যাক। এখানে বিশদ আয় বিবরণী বলতে আমরা কি বুঝি? একটি প্রতিষ্ঠানের নির্দিষ্ট হিসাবকাল শেষে সেই হিসাবকালের মূলত সকল আয়সমূহ থেকে সকল যে ব্যয়সমূহ রয়েছে সেগুলো বাদ দিলে আমরা নিট মুনাফা বা নিট ক্ষতি পাই, এবং এগুলোকে মূলত বহুধাপ বিশিষ্ট বলা হয়। বহুধাপ বিশিষ্টভাবে আমরা আর্থিক বিবরণীটাকে, এই বিশদ আয় বিবরণীকে মূলত বিভিন্ন ধাপে ধাপে আমরা ম্যাথটা করে থাকি। আমরা এইচএসসিতে বিশদ আয় বিবরণীকে দেখেছি বিক্রয় মূল্য থেকে আমরা যদি বিক্রয় ফেরত থাকে বা বিক্রয় সংক্রান্ত কোনো খরচ থাকে সেগুলো বাদ দিয়ে মূলত নিট বিক্রয় বের করে ফেলি। বিক্রয় বাদটা বাদ দিতে হয়, বিক্রয় ফেরত বাদ দিতে হয়, বাদ দিয়ে নিট বিক্রয় বের করে নিই। নিট বিক্রয় থেকে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে দিই, সেখান থেকে মোট লাভ পাই, এবং মোট লাভ থেকে আমরা পরিচালন খরচগুলো বাদ দিই, আমরা পরিচালন মুনাফা পাই, এবং এরপর পরিচালন আয় যোগ করে পরিচালন ব্যয় বাদ দিলে আমরা করপূর্ব নিট মুনাফা বা নিট মুনাফা পেয়ে থাকি, অথবা নিট ক্ষতিও হয়ে থাকে আমাদের। আচ্ছা, এখানে আমরা বিশদ আয় বিবরণী সম্পর্কিত যে সকল গাণিতিক সমস্যাগুলো ফেস করে থাকি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সেগুলো সম্পর্কে আলোচনা করতেছি। প্রথমেই বিশদ আয় বিবরণী সম্পর্কে মূলত প্রথম যে কোশ্চেনটি আমাদের আলোচনায় চলে আসে সেটি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় সম্পর্কিত তথ্য। খেয়াল রাখতে হবে এই অংশটুকু, বিক্রিত পণ্যের ব্যয়। একটু মনে রাখবে যে বিক্রিত পণ্যের ব্যয় আসলে পৃথিবীতেই আমরা ধরে নিব যে মাত্র দুইটা সূত্র আছে সহজ করার জন্য। যে বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্রটা কিভাবে আসে সেটা আমি একটু দেখানোর চেষ্টা করি। মূলত প্রতিষ্ঠানে যখন আমরা বিশদ আয় বিবরণী তৈরি করেছি তখন ধরে নেই, এটা 1 নম্বর একটা সূত্র হিসেবে লিখি, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় যদি আমরা বাদ দেই তাহলে মূলত কি পাওয়া যায়? বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে পাওয়া যায় মূলত মোট লাভ। যেহেতু এটা একটা ইকুয়েশন, আমরা কি করতে পারি? এই সাইডগুলো চেঞ্জ করে নিতে পারি। তাহলে এই সূত্রকে ভাঙায় নিয়ে আমরা যদি বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র বের করতে চাই তাহলে মূলত বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র কি দাঁড়াচ্ছে একটু খেয়াল করি। বিক্রিত পণ্যের ব্যয়, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়ের সহজ যে সূত্রটা রয়েছে সেটি হচ্ছে বিক্রয় মাইনাস মোট লাভ। বিক্রয় মাইনাস মোট লাভ। খেয়াল রাখবে এই অংশ থেকে গত 20 থেকে 25 বছরের প্রশ্নে অ্যানালাইসিস করে আমরা দেখেছি যে অনেক বেশি পরিমাণে এইখান থেকে প্রশ্ন এসেছে যে বিক্রিত পণ্যের ব্যয়ের এই সূত্রটা ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রশ্ন দেখা যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার প্রশ্নে। তো বিক্রয় মাইনাস মোট লাভ, মনে রাখবা যে বিক্রিত পণ্যের ব্যয়ের দুটো সূত্র, এর মধ্যে 1 নম্বর সূত্রই হচ্ছে বিক্রয় মাইনাস মোট লাভ। অর্থাৎ প্রশ্নে যখনই আমরা বিক্রিত পণ্যের ব্যয় দেখব লেখাটা, তখনই কি করব? বিক্রিত পণ্যের ব্যয় বের করো। তাহলে আমরা অবশ্যই মাথায় চলে আসবে দুইটা সূত্র আছে। 1 নম্বর হচ্ছে বিক্রয় মাইনাস মোট লাভ, এটাই প্রথম সূত্র বিক্রিত পণ্যের ব্যয়ের, বিক্রয় মাইনাস মোট লাভ। এখন কোশ্চেনে আমরা খুঁজবো বিক্রয় আর মোট লাভ আছে কিনা। খেয়াল করি, প্রথমে এখানে একটি প্রশ্ন দিয়ে রেখেছি, কে কোম্পানি 31 ডিসেম্বর বছর শেষে কার্যাবলী তথ্য নিম্নে দেওয়া হলো। তারা বিক্রয় রয়েছে 10 লক্ষ টাকা, বিক্রয় রয়েছে 10 লক্ষ টাকা, বিক্রয় সংক্রান্ত খরচ রয়েছে 1,25,000 টাকা, যেগুলোকে আমরা বলি পরিচালন ব্যয়। মূলত সেগুলো এখানে আসবে না। মোট মুনাফার হার হচ্ছে 30%, মোট মুনাফার হার 30%। প্রশাসনিক খরচ 50,000, 2006 সালের শেষে মজুদ পণ্য রয়েছে 80,000 টাকা এবং প্রারম্ভিক মজুদ ছিল 60,000 টাকা। তাহলে 2006 সালের বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা? এই এত বড় প্রশ্ন দেখে আমাদের মাথা কেমন যেন হয়ে যায় যে আমরা আসলে কি করব। কিন্তু মূলত এই কোশ্চেনটা তখনই সহজে আনসার করা যায় যদি কেউ সূত্রটা খুব সহজে মনে রাখতে পারে যে বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র হচ্ছে বিক্রয় মাইনাস মোট লাভ। এখানে আমরা খেয়াল করব বিক্রয় কত টাকা দেওয়া রয়েছে। বিক্রয় রয়েছে 10 লক্ষ টাকা, বিক্রয় হলো 10 লক্ষ টাকা, এর সাথে আমরা মাইনাস করব মোট লাভ। অন্য কোনো তথ্য আমাদের কাজে লাগবে না, বাকি সব তথ্য আমাদের কনফিউজড করার জন্য দিয়েছে। এখন আমাদের এখানে মোট মুনাফা কত বলা হয়েছে? মোট মুনাফার হার 30%।
মোট মুনাফার হার 30%, মুনাফার হার কার উপর ধরতে হয়? বিক্রয় মূল্যের উপর ধরতে হয়। তাহলে বিক্রয় মূল্য 10 লক্ষ টাকার 30%, 10 লক্ষ টাকার 30%, 10 লক্ষ গুণ 30%, অর্থাৎ 10 লক্ষ মাইনাস 3 লক্ষ ইকুয়াল 7 লক্ষ টাকা। আমাদের পার্সেন্টেজ নির্ণয় করার জন্য সহজ পদ্ধতিগুলো আমরা আরেকটি ইউনিটে আলোচনা করব, এবং এর সাথে সাথে আমাদের লেকচার শিটে যে প্রশ্নগুলো রয়েছে প্র্যাকটিসের জন্য, সেগুলো তোমরা অবশ্যই দক্ষতা বাড়ানোর জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এখানে বিক্রিত পণ্যের ব্যয়ের জন্য আমরা 1 নম্বর সূত্রটা শিখে ফেললাম, যে বিক্রয় থেকে মোট লাভ বাদ দিতে হবে। এখানে বিক্রয় মাইনাস মোট লাভ, এই কথাটার তথ্যগুলো আমরা খুঁজবো। বিক্রিত পণ্যের ব্যয়ের 2 নম্বর সূত্রটাতে আমরা চলে যাচ্ছি এখন, সেই সম্পর্কিত একটি ম্যাথ দেখব। বিক্রিত পণ্যের ব্যয় মূলত আমরা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে গিয়ে, বিশদায় বিবরণী তৈরি করতে গিয়ে মূলত যেভাবে শিখে এসেছি সেটি হচ্ছে, আমরা কলেজে যেটা শিখি এইচএসসিতে, সেটা হচ্ছে প্রারম্ভিক মজুদ আমরা লিখি, প্রারম্ভিক মজুদ, এর সাথে আমরা যোগ দেই নিট ক্রয়, নিট ক্রয়ের সাথে প্রত্যক্ষ খরচগুলো আমরা যোগ করি, অর্থাৎ আন্তঃপরিবহন, জাহাজ ভাড়া, ডক চার্জ, মজুরি এগুলো থাকলে যোগ করি, যোগ করে সবার শেষে মাইনাস করি সমাপনী মজুদ পণ্য। খেয়াল করে দেখবে যে আমরা এইচএসসিতে বিশদায় বিবরণীতে বিক্রিত পণ্যের ব্যয় তৈরি করেছি মূলত এই সূত্র দিয়ে। এটি বলবো আমি যে বিক্রিত পণ্যের ব্যয়ের যে 2টি সূত্র রয়েছে, 1 নাম্বার হচ্ছে বিক্রয় মাইনাস মোট লাভ, 2 নম্বর সূত্রটা হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় বা এর সাথে প্রত্যক্ষ খরচগুলো যোগ করব, যোগ করে মাইনাস করব সমাপনী মজুদ। প্রশ্নে যদি এই 3টা তথ্যের যে কোনো তথ্য মিসিং থাকে, তাহলে অবশ্যই 1 নম্বর সূত্রটা থেকে প্রশ্নটার অ্যান্সারটা আসবে। আর যদি 1 নম্বর তথ্যের কোনো প্রশ্নের সূত্র যদি তথ্য দেওয়া না থাকে, তাহলে অবশ্যই 2 নম্বর সূত্র দিয়ে অ্যান্সারটা হবে। তাহলে এখানে খেয়াল করি, আমরা মনে রাখবো যে আমাদের পরীক্ষায় কি চেয়েছে কোশ্চেনে, নিম্নলিখিত উপাত্তের ভিত্তিতে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলেছে। এই বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার কথা বললেই মনে রাখতে হবে যে 2টো সূত্র, বিক্রয় মাইনাস মোট লাভ, না হলে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয়, নিট ক্রয়ের সাথে প্রত্যক্ষ খরচ যোগ মাইনাস সমাপনী মজুদ। এই নিট ক্রয়ের সাথে প্রত্যক্ষ খরচকে অনেক সময় বলা হয় কৃত পণ্যের ব্যয়, কৃত পণ্যের ব্যয়। এটাকে তাহলে সহজ করে বলা যায় যে প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ। সূত্রটা সহজ হয়ে গেল, প্রারম্ভিক মজুদ যোগ কৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ। তাহলে এখানে আসতেছে আমাদের, এখানে মূলত প্রথমেই দেওয়া রয়েছে বিক্রয় 82,000 টাকা, প্রারম্ভিক মজুদ 13,000 টাকা, সমাপনী মজুদ 9,000, ক্রয় 64,000 টাকা এবং অন্তর্মুখী পরিবহন অর্থাৎ আন্তঃপরিবহন 2,000 টাকা। এখানে যদি আমরা প্রথম সূত্র দিয়ে বিক্রিত পণ্যের ব্যয় বের করতে চাই, আমাদের মোট লাভ দরকার ছিল, বিক্রয় মাইনাস মোট লাভ, কিন্তু এখানে বিক্রয়ের তথ্য আছে কিন্তু মোট লাভের তথ্য নাই। তো সহজে আমরা বুঝবো যে আমাদের সেকেন্ড আরেকটা যে সূত্র আছে বিক্রিত পণ্যের ব্যয়, সেটা কাজে লাগবে। অর্থাৎ আমাদের এখানে কাজ করতে হবে কি, প্রারম্ভিক মজুদ পণ্য 13,000 টাকা, এর সাথে যোগ করতে হবে ক্রয় এবং প্রত্যক্ষ খরচ সমূহ। প্রশ্নে রয়েছে ক্রয় 64,000 টাকা, আন্তঃপরিবহন 2,000 টাকা, অর্থাৎ 66,000 টাকা আমাদের এখানে নিলাম আমরা। মাইনাস করতে হবে সমাপনী মজুদ, সমাপনী মজুদ রয়েছে 9,000 টাকা, সমাপনী মজুদ 9,000 টাকা। তাহলে বলা যায় ম্যাথটা পড়ে ফেললে আমাদের কোশ্চেনটা অ্যান্সার করতে মূলত 20 থেকে 30 সেকেন্ডের মতো সময় প্রয়োজন, যদি আমরা সঠিক সূত্রটা সঠিক প্রশ্ন অনুযায়ী কাজে লাগাতে পারি। এখন মূলত আমরা এ সম্পর্কিত এখন আমরা বিশদায় বিবরণীর সাথে সম্পর্কিত আরো কিছু প্রশ্নের প্র্যাকটিস দেখব। বিশদায় বিবরণীতে মূলত আমরা যখন ইন্টারে যে ম্যাথ করে এসেছি সেই রকম ভাবেও কি কখনো কখনো কোশ্চেন আসতে পারে। সেই ধরনের কোশ্চেনগুলো কিভাবে আসে, কি ধরনের কিভাবে অ্যান্সার করব সেটা নিয়ে আলোচনা করব। এখন প্রশ্নে যখন বিশদায় বিবরণীর কথা বলা থাকবে, তাহলে শুধুমাত্র এই চলতি হিসাবে যত টাকা খরচ হয়েছে সেই অংশটুকু আমরা নিব। অর্থাৎ বলা যায় এই চলতি বছরে খরচ হয়েছে কত টাকা, মাত্র 2,000 টাকা। এটি মূলত আমাদের অ্যান্সার। যদি বলা হয়তো আর্থিক অবস্থার বিবরণীতে কত টাকা দেখাবো, তখন কি করতাম, এই মুহূর্তে এখানে আর্থিক অবস্থার বিবরণীতে বা উদ্বৃত্ত পত্রের কথা যদি আমরা বলি,
তাহলে মূলত দেখাইতাম আমরা অগ্রিম বীমা 3000 থেকে 2000 মাইনাস করে 1000 টাকা। যদি এই কোশ্চেনটাই আর্থিক অবস্থার বিবরণীতে কতটুকু দেখাতে হবে সেটা বলা থাকতো। এখন আমরা এর সাথে সম্পর্কিত আরো একটি কোশ্চেন আলোচনা করে ফেলি। যদি প্রশ্নে এভাবে বলা থাকে বিনামূল্যে পণ্য বিতরণ 5000 টাকা যা হিসাবভুক্ত হয়নি, অর্থাৎ বিনামূল্যে পণ্য বিতরণ আমরা জেনে এসেছি এটা একটা বিজ্ঞাপনের অংশ, এবং রেওয়া মিলে বিজ্ঞাপন ও ক্রয় আছে যথাক্রমে 35,000 টাকা, এর সাথে রয়েছে 2,50,000। খেয়াল রাখতে হবে এখানে যে ক্রয়ের তথ্যটা আছে এই তথ্যটা আমাদের শুধু কনফিউজড করার জন্য দেওয়া হয়েছে, এই তথ্যের আমার কোনো কাজ নেই। মোট বিজ্ঞাপনের অর্ধেক বিলম্বিত করতে হবে। আমরা জানি এখানে অবলোপন মানে খরচ, খেয়াল রাখবে এগুলো খাতায় লিখে রাখবে। অবলোপন হচ্ছে খরচ এবং বিলম্বিত হচ্ছে সম্পদ, এগুলো মনে রাখবে। অবলোপন হচ্ছে খরচ এবং বিলম্বিত হচ্ছে সম্পদ। এখানে বিজ্ঞাপনের অর্ধেক বিলম্বিত করতে হবে, তার মানে অর্ধেক হবে সম্পদ, বাকি অর্ধেক কি হবে? বাকি অর্ধেক হবে খরচ। এবং প্রশ্নে আমাদেরকে বলেছে বিশদ আয় বিবরণীতে মূলত কত টাকা দেখাতে হবে বিজ্ঞাপন খরচ বাবদ। তাহলে বিজ্ঞাপন খরচ বাবদ কত টাকা দেখাবো? শুধু বিজ্ঞাপনের টাকাটাই আমরা নিয়ে কাজ করব। বিজ্ঞাপন রয়েছে এখানে 35,000 টাকা, তাহলে বিজ্ঞাপন 35,000। আমরা বিনামূল্যে পণ্য বিতরণ করেছি যা হিসাবভুক্ত হয়নি, সেটিও আসবে এখানে 5,000 টাকা। তাহলে মোট বিজ্ঞাপন আমাদের রয়েছে 40,000 টাকা। মোট বিজ্ঞাপন আমরা প্রদান করেছি 40,000, কিন্তু বলাই আছে এর অর্ধেক বিলম্বিত করতে হবে, অর্ধেক সম্পদে চলে যাবে, তাহলে বাকি অর্ধেক হবে খরচ। 40,000 টাকার অর্ধেক বলতে 50%, অর্থাৎ সহজে বলা যায় অর্ধেক হচ্ছে 20,000 টাকা। 40,000 টাকার মধ্যে 20,000 টাকা যাবে বিশদ আয় বিবরণীতে খরচ হিসাবে, এবং বাকি 20,000 টাকা যাবে আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ হিসাবে। বিশদ আয় বিবরণীতে আসতে পারে এরকম আরো একটি প্রবলেম, আমরা সলভ করে দেখব এখন। প্রশ্নে এভাবে দেওয়া থাকতে পারে রেওয়া মিলে বিলম্বিত বিজ্ঞাপন দেওয়া আছে 50,000 টাকা, অর্থাৎ রেওয়া মিলে বলেই দেওয়া আছে যে অগ্রিম বা সম্পদ রয়েছে 50,000 টাকা বিজ্ঞাপনের। এখানে বলা হয়েছে সমন্বয়ে 40% অবলোপন করতে হবে। একটু আগে আমরা শিখে এসেছি যে অবলোপন হচ্ছে খরচ আর বিলম্বিত হচ্ছে সম্পদ, অর্থাৎ 40% আমাদের এই বছরে খরচ দেখাতে হবে। এবং প্রশ্নেও বলা আছে বিশদ আয় বিবরণীতে বিজ্ঞাপন খরচ কত টাকা দেখাতে হবে, অর্থাৎ আমরা এই অবলোপনের যত পার্সেন্ট রয়েছে তত পার্সেন্টই মূলত খরচ। আমরা সহজে এখানে আমরা অ্যান্সারটা বের করতে পারি যদি আমাদের জানা থাকে পুরো বিষয়টা। 50,000 টাকা 40%, পার্সেন্ট কিভাবে করব? সহজে 40/100, পার্সেন্টটাকে যদি আমরা 100 দিয়ে ভাগ করি তাহলে এখান থেকে আমরা 0 দুটো কেটে দেই সহজে করার জন্য, তাহলে বাকিটা আমরা পেয়ে যাচ্ছি। খুব সহজে এটা বের করব, এবং তোমরা আমাদের লেকচারশিট থেকে বিভিন্ন প্রশ্নগুলো প্র্যাকটিস করে দক্ষতা বাড়িয়ে নিবে। আমরা সংরক্ষিত আয় বিবরণী সম্পর্কিত কিছু গাণিতিক সমস্যাগুলো এখন দেখব। মূলত আমাদের এইচএসসিতে যেহেতু সংরক্ষিত আয় বিবরণী মূলত ম্যাথ করা হয়ে থাকে, সেখানে ম্যাথের যে সিকোয়েন্সটা রয়েছে সেই সিকোয়েন্সটা আমরা একটু খেয়াল রাখবো, এবং এর উপাদানগুলো মূলত এগুলো। আমরা এর উপাদানগুলো একটু খেয়াল করে দেখব যে আমরা সংরক্ষিত আয় বিবরণী তৈরি করার সময় এর প্রারম্ভিক সংরক্ষিত আয় বিবরণী তৈরি করার সময় মূলত এর প্রারম্ভিক উদ্বৃত্তটা নিয়ে আমরা ম্যাথ শুরু করি। ম্যাথ শুরু করে কিছু দফা আমরা যোগ করে দিই, তারপর কিছু দফা বাদ দিয়ে দিই। মূলত আমাদের ম্যাথমেটিক্যাল কাজের জন্য এই দফাগুলো আমাদের মনে রাখতে হবে যে কোন দফাগুলো আমাদের সংরক্ষিত আয় বিবরণীতে ছিল এবং সেগুলো প্লাসে ছিল নাকি মাইনাসে ছিল। সংরক্ষিত আয় বিবরণী আমরা প্রারম্ভিক জেন্ডের সাথে আমরা মূলত নিট মুনাফা, আয়কর ফেরত এবং দাবিহীন লভ্যাংশের অবলোপনগুলো যোগ করে থাকি। এছাড়া আমরা বাদ দেই যে অংশগুলো, এখান থেকে মূলত প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে যে কোন অংশগুলোকে বাদ যাবে। বাদ যাওয়ার ক্ষেত্রে একটু মনে রাখতে হবে সবাই একটু মনে রাখবো এই বিষয়টা, যে আমরা যদি প্রতিষ্ঠানে লভ্যাংশ দেই, খেয়াল রাখতে হবে প্রথম একটা বিষয় সেটা হচ্ছে লভ্যাংশের বিষয়টা, তাহলে আমরা মনে রাখতে পারবো সহজে যে লভ্যাংশের বিষয় যেগুলো আছে সেগুলো মূলত মাইনাস চলে যাবে। এরপরে রয়েছে বিভিন্ন ধরনের আমাদের এখানে, এরপরে রয়েছে আয়কর নিয়ে, আয়কর যেটা রয়েছে আয়কর সঞ্চিতি সেটাও আমাদের এখানে বাদ যাবে। এর পরবর্তীতেই আর একটা অংশ রয়েছে, সেই অংশটা হচ্ছে বিভিন্ন তহবিল বা সঞ্চিতিতে স্থানান্তর। বিভিন্ন তহবিল, সঞ্চিতি বা তহবিলে স্থানান্তর, এই তিনটা পয়েন্ট যদি আমরা মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের খুব সহজে
সংরক্ষিত বা রক্ষিত আয়ের বিবরণীটা খুব সহজে এর উপাদানগুলো মনে রাখা সম্ভব। যে যতগুলো লভ্যাংশ সংক্রান্ত বিষয় আছে সেগুলো কাজ হবে, আয়কর সংক্রান্ত বিষয় থেকে কাজ হবে, এবং সঞ্চিতি বা তহবিলে স্থানান্তর এগুলো আমাদের কাজ হবে। এর সাথে সম্পর্কিত আমরা একটা সহজ গাণিতিক সমস্যা দেখে ফেলি। এখন এখানে রয়েছে নিট মুনাফার 20% সঞ্চিতি তহবিলে স্থানান্তর করতে হবে এবং চলতি বছরে নিট মুনাফা হয়েছে 2 লক্ষ টাকা। তাহলে রক্ষিত আয় বিবরণী বা সংরক্ষিত আয় বিবরণীতে কত টাকা হিসাবভুক্ত হবে? এখানে প্লাস মাইনাস কত হবে এসব বলা হয়নি, তাহলে আমরা শুধুমাত্র টাকাটা বের করব। মূলত সংরক্ষিত আয় বিবরণীতে কি হবে? সঞ্চিতি তহবিলে স্থানান্তর, অর্থাৎ সঞ্চিতি তহবিলে যদি স্থানান্তর করি সেটা অবশ্যই আসবে। এখানে কি আসবে? আমাদের অঙ্কটা আসলে খুবই সহজ। এখানে 2 লক্ষর সাথে 20% করতে হবে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যেহেতু ক্যালকুলেটরের ব্যবহার এখন নিষিদ্ধ হয়ে গেছে, সেজন্য তারা মোটামুটি সহজ পার্সেন্টেজগুলোই দিয়ে থাকে পরীক্ষায়। এখানে 2 লক্ষ টাকার 20% আমরা বের করে ফেললাম সহজেই। সংরক্ষিত আয় বিবরণী নিয়ে আরও একটি প্রশ্ন, একটু জটিল অঙ্ক আমরা একটু প্র্যাকটিস করে দেখি, যেটা আমাদের পরীক্ষায় আসার মতো। এখানে রয়েছে বিষয়টি বোঝার মতো, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ মূলধনের 20% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। এখন রেওয়া মিলের ডেবিটে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ 20,000 টাকা, অর্থাৎ বোঝাচ্ছে যে প্রতিষ্ঠান অলরেডি অন্তর্বর্তীকালীন লভ্যাংশ প্রদান করেছে 20,000 টাকা। অন্তর্বর্তীকালীন লভ্যাংশ হচ্ছে মূলত প্রতিষ্ঠানের সুনামের জন্য বা আমাদের শেয়ার হোল্ডারদেরকে একটু প্রণোদনা দেওয়ার জন্য, বাজারে শেয়ারের মূল্য বাড়ানোর জন্য প্রতিষ্ঠান বছর শেষ হওয়ার আগেই, মূলত বছরের মাঝামাঝি সময়ে আগে থেকেই লভ্যাংশ ঘোষণা দিয়ে ফেলে যে আমরা এইরকম একটা লভ্যাংশ দিয়ে দিলাম তোমাদেরকে। সো এই লভ্যাংশগুলোকে বলা হয় মূলত অন্তর্বর্তীকালীন লভ্যাংশ, অর্থাৎ হিসাবকালের মধ্যেই বা এর ভিতরে যে কোনো সময়ে প্রতিষ্ঠান শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিয়েছে। সেই লভ্যাংশ সহ 20% চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। খেয়াল রাখতে হবে, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ সহ বলা হয়েছে, এখানে 20% লভ্যাংশ দেওয়া হবে। তাহলে শেয়ার মূলধন রয়েছে কত? শেয়ার মূলধন হচ্ছে 4,50,000 টাকা, যার উপর 20% লভ্যাংশ দেওয়া হবে। এখন আমরা খেয়াল করব যে সংরক্ষিত আয় বিবরণীতে তাহলে কত টাকা হিসাবভুক্ত হবে। খেয়াল রাখবো প্রথমে যে আমাদের মূলত লভ্যাংশ কত টাকা। এখানে লভ্যাংশ জিনিসটা আসবে, লভ্যাংশ আমরা নির্ণয় করি, আমরা গত লেকচারে শিখেছি, লভ্যাংশ নির্ণয় করি আমরা মূলত পরিশোধিত মূলধনের সাথে পার্সেন্টেজ গুণ করে। পরিশোধিত এখানে মূলধনের পরিমাণ দেওয়া আছে 4,50,000 টাকা, যার উপর চূড়ান্ত লভ্যাংশ দেওয়া হয়েছে 20%, অর্থাৎ টোটাল লভ্যাংশ হচ্ছে 90,000 টাকা। খেয়াল রাখতে হবে এই জায়গাটায় 90,000 টাকা টোটাল লভ্যাংশ, যার মধ্যে অলরেডি 20,000 টাকা লভ্যাংশ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমরা আর কত টাকা লভ্যাংশ দিব? আর লভ্যাংশ দিব আমরা মূলত 70,000 টাকা। খেয়াল করব, আমরা লভ্যাংশ মূলত এখন আর বাকি রয়েছে 70,000 টাকা। কিন্তু সংরক্ষিত আয় বিবরণী যদি আমরা ছকটা দেখে আসি, একটু আগের স্লাইডে যাচ্ছি আমরা, সংরক্ষিত আয় বিবরণীর স্লাইডে যদি আমরা একটু খেয়াল করি, এখানে অন্তর্বর্তীকালীন লভ্যাংশও অন্তর্ভুক্ত হবে এবং ঘোষিত লভ্যাংশ এটাও অন্তর্ভুক্ত হবে। তো যেহেতু এখানে দুটা পয়েন্টই আসবে, তার মানে আমাদের পুরো টাকাটা নিতে হবে ভেঙে ভেঙে এভাবে, যে মূলত সংরক্ষিত আয় বিবরণীতে আসবে এভাবে, অন্তর্বর্তীকালীন লভ্যাংশ 20,000 এবং প্রস্তাবিত লভ্যাংশ 70,000 মাইনাসে চলে যাবে। টোটাল আমরা আলটিমেটলি দেখাবো অন্তর্বর্তীকালীন সংরক্ষিত আয় বিবরণীতে 90,000 টাকা, সম্পূর্ণটাই দেখাই দিব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই লেকচার শিট থেকে বিভিন্ন ম্যাথগুলো নিয়ে সেখান থেকে প্র্যাকটিস করবে নিজের দক্ষতা বাড়ানোর জন্য। এখন আমরা ইউনিট 3তে দেখব আর্থিক অবস্থার বিবরণী বা উদ্বৃত্তপত্র সম্পর্কিত বিভিন্ন গাণিতিক সমস্যাগুলো, যেগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছে।